দেড় মাসের বেশি বন্ধ থাকার পর লঞ্চ, ট্রেন ও দূরপাল্লার বাস চালু। ট্রেনে স্বাস্থ্যবিধি মানা হলেও বাসে নেই তোয়াক্কা। দীর্ঘদিন পর খোলায় জমজমাট রেস্তোরাঁ। অবশেষে হজের বিষয়ে সিদ্ধান্ত জানালো সৌদি আরব। স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে পারবেন 60,000 মুসল্লি। 2 ডোজ টিকা নিলে যেতে পারবেন বিদেশিরাও। 2,500 কোটি টাকার প্রকল্প সত্ত্বেও খুলনায় পানির জন্য হাহাকার। অতিরিক্ত লবণাক্ততায় ব্যবহার করায় দায়। মধুমতি নদীকে দুষছে ওয়াসা। এবং অজানা ভাইরাসে কিশোরগঞ্জে হলুদ হয়ে মরে যাচ্ছে পাট গাছ। প্রতিকারে এগিয়ে আসেনি কৃষি বিভাগ, অসহায় গবেষণা ইনস্টিটিউটও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। এই মুহূর্তে কমলাপুরে গণমাধ্যমের সাথে কথা বলছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। যারা আছে আমরা প্রত্যেককে উদ্বুদ্ধ করছি যে একটা প্রতিষ্ঠানকে গড়ে তোলার জন্য একটা পরিবারের মতো আমরা কাজ করছি। কাজে এটা শুধু আমরা চাকরির জন্য চাকরি না, এখানে কাউকে আমরা দোষারোপ করছি না। আমরা দেখছি কার দায়িত্বটা সঠিকভাবে পালন করছে কি করছে না। এবং আমি বারবার কিন্তু আমাদের বলে আসছি যে আমরা যারা যেখানে যে দায়িত্বে আছি সেই দায়িত্বটা যদি সঠিকভাবে আমরা পালন করি, এর থেকে বড় দেশপ্রেম আর নাই। যে যেখানে আমরা থাকি না কেন, এইটুকুই যথেষ্ট। কাজে রেলে আমার বিশ্বাস, গতবার যেহেতু আপনারাই প্রচার করেছেন যে শেষ দিন পর্যন্ত রেল স্বাস্থ্যবিধি এবং অন্যান্য যে বাধ্যবাধকতা এগুলো মেনেই আমরা রেল পরিচালনা করেছি। কাজে গত 1 বছরে তো আমাদের সামর্থ্য আরও বেড়েছে, আমাদের অভিজ্ঞতা বেড়েছে এবং ইতিমধ্যে আমরা অ্যাক্সেস কন্ট্রোলের বিষয়টি সম্প্রসারিত করেছি। আমরা আরও 4টা স্টেশনকে তার আওতায় নিয়ে এসেছি। এছাড়াও আমাদের চিটাগং, আপনার খুলনা, রাজশাহী, অন্যান্য যে সমস্ত যেখান থেকে স্টার্ট করবে ট্রেনগুলো ডেস্টিনেশন পয়েন্ট, সেই পয়েন্টগুলোর থেকেও আমরা সেই বাধ্যবাধকতা আমরা চালু করেছি। কাজ আবার আপনার দেখেন আজকে তো শুরু হলো, আপনারা তো দেখবেনই, আপনাদের মাধ্যমে অনেক খবর পাওয়া যাবে। আমার একটা শেষ প্রশ্ন ছিল আপনার কাছে। জি বলেন। এটা হচ্ছে এখান থেকে তো স্বাস্থ্যবিধি মেনে যে ট্রেন যাত্রা হচ্ছে, মাঝপথে কিন্তু বিভিন্ন স্টেশনে থামবে, সেসব স্টেশনে কি একইভাবে স্বাস্থ্যবিধি আমাদের সেই নির্দেশনা আছে প্রত্যেকটা স্টেশনে। কাজে এটা যেহেতু অনেক স্টেশনে আমরা অ্যাক্সেস কন্ট্রোল করতে পারি নাই, আমরা দেখা যাক আমরা কতটুকু পারি। আপনারা তো সেটা আপনারাই আমাদের মার্ক দেবেন আর কি, কতটুকু পারলাম। হ্যাঁ, সাদিয়া যেমনটি শুনছিলেন, আসলে রেলমন্ত্রী কিন্তু সকালবেলা এসেছেন 10:30টার দিকে। তিনি কিন্তু ঘুরে ঘুরে দেখলেন এবং ঘুরে ঘুরে দেখে তিনি আসলে সন্তোষ জানিয়েছেন যে রেল যে সেবা সেটি কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মেনে কিন্তু আসলে চলছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু প্রায় কিন্তু 3 জোড়া ট্রেন ছেড়ে গেছে কমলাপুর থেকে এবং আজ কিন্তু সারাদিনে আসলে 19 জোড়া ট্রেন চলবে এই কমলাপুর থেকে। এবং সব মিলে বলা ছিল যে আসলে সকাল থেকে কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু আসলে ট্রেনগুলো চলছে। এবং সেটি ছাড়াও আমরা দেখেছি যে অনলাইনে কিন্তু আসলে প্রায় অর্ধেক টিকিট কিন্তু আসলে অনলাইনে সেল হচ্ছে, অর্থাৎ প্রায় কিন্তু সবগুলো ট্রেনে কিন্তু সবগুলো টিকিট কিন্তু অনলাইনে দেওয়া হচ্ছে এবং সেটা কিন্তু আসলে যাত্রীরা অনলাইনে কেটে তারা কিন্তু আসছেন এবং তারপরে কিন্তু আসলে তারা কিন্তু শুরু করছে। তো সব মিলে বলা আমার কাছে এই ছিল সবশেষ খবর। এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রয়েছে গাবতলীতে, আমরা এখন যাবো তার কাছে, ফারুক ভাইয়ের রবিনের কাছে। 49 দিন পর আন্তঃজেলা গণপরিবহন চালুর সিদ্ধান্তে গাবতলী বাস টার্মিনালে মোটামুটি বলা যায় যে এক প্রকার সরগরম পরিস্থিতি। তো এখন পর্যন্ত আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি, ঢাকা থেকে দেশের সব জেলার উদ্দেশ্যেই কিন্তু বাস চলাচল করছে। মূলত এই গাবতলী বাস টার্মিনাল থেকে সবচেয়ে বেশি যে যাত্রী যাচ্ছে উত্তরবঙ্গের উদ্দেশ্যে এবং দক্ষিণবঙ্গের উদ্দেশ্যেও কিন্তু এখানে বেশ কিছু পরিবহনের বাস যাচ্ছে। তো এখানে কিন্তু যেটি লক্ষ্য করার মতো যে মানুষের হয়তোবা যে কর্মচাঞ্চল্য হয়তোবা বেড়েছে, কিন্তু যাত্রী চাপ তুলনামূলকভাবে বেশ কম। একটি কথা যদি বলতে যাই, আমরা যেই অনেক বাসের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে প্রতি সিটে অর্ধেক আসন যে ফাঁকা রাখার যে সিদ্ধান্ত, সেটি মোটামুটি প্রায় সব ক্ষেত্রেই মানা হচ্ছে। তবে
তবে কিছু কিছু যে ব্যতিক্রম নয় এরকম কিন্তু যে নয়। আমরা অনেক ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে কোনো কোনো পরিবহনে যে এই সিদ্ধান্ত সেটি কিন্তু খুব একটা মানে মানার ক্ষেত্রে একটি গাফিলতি দেখা যাচ্ছে। সেটি হলো যে যাত্রীদের তরফ থেকে অনেকে যেটি দেখা যাচ্ছে যে পাশাপাশি দুজন বসছেন, সেক্ষেত্রে তারা যেটি দাবি করছেন যে তারা একই পরিবারের সদস্য হওয়ার কারণে তারা বসছেন। যদিও পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন ড্রাইভার হেল্পার তাদের তরফ থেকে যে দাবিটি করা হচ্ছে যে দূরত্ব বজায় রাখা এবং যে প্রতি 2 সিটে একজন বসা অর্থাৎ অর্ধেক আসন ফাঁকা রাখার যে নির্দেশনা সেটি যাত্রীদেরকে বলা হয়েছে, কিন্তু বলা হওয়ার পরেও অনেক যাত্রী আসলে যে সেটি মানছেন না, তারা তাদের যে পরিবারের যে সদস্য রয়েছেন তাদের পাশে গিয়ে বসছেন। তবে অন্যদিকে যদি আমরা বলতে যাই যে পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যে চিত্রটি পেয়েছি যে মোটামুটি যে তুলনামূলকভাবে স্বাভাবিক সময়ের তুলনায় তাদের যাত্রী চাপ কম রয়েছে, সেই কারণে তারা আসলে যেটি বলছেন যে এক হলো করোনা পরিস্থিতি এবং অন্যদিকে লকডাউন শেষে আসলে যে নিয়ন্ত্রিত বিধিনিষেধ শেষে অনেকদিন পরে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে। এটি যেমন একদিকে একটি কারণ, অন্যদিকে যেহেতু ঈদের পরবর্তী সময় অনেকে যারা ঈদের কারণে দেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন তারা ঢাকায় ফিরে এসেছেন, সেই কারণে এই মুহূর্তে যাত্রী চাপ তুলনামূলকভাবে কম বলে তারা ধারণা করছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। জুবায়ের। 1.5 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর চালু হয়েছে লঞ্চ, ট্রেন ও দূরপাল্লার বাস। গাবতলী থেকে যোগ দিয়ে সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন জানাচ্ছিলেন বিস্তারিত। এর আগে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। অবশেষে হজের বিষয়ে সিদ্ধান্ত জানালো সৌদি আরব। কঠোর স্বাস্থ্যবিধি মেনে এবছর পবিত্র হজে অংশ নিতে পারবেন 60,000 মুসল্লি। নিজ নিজ দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 2 ডোজ টিকা নিলে এ সুযোগ পাবেন বিদেশিরাও। রোববার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়। রিয়াদ থেকে বিস্তারিত জানিয়েছেন আরিফুর রহমান। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হজ। যদিও গত বছর করোনার কারণে সরকারের যে বিধিনিষেধ সেই বিধিনিষেধ অনুযায়ী মাত্র স্বল্প সংখ্যক 1000-এর মতো মুসল্লি হজ পালনের সুযোগ পেয়েছেন। সর্বশেষ যে তথ্যটি আমাদের কাছে এসেছে প্রায় 60,000-এর মতো ধর্মপ্রাণ মুসল্লি এই বছর পবিত্র হজে অংশ নিতে পারবেন, এমন একটি সম্ভাবনার খবর আমরা পেয়েছি। সেক্ষেত্রে এবার হয়তোবা বহির্বিশ্ব থেকেও বেশ কিছু সংখ্যক মুসল্লিরা এই দেশে এসে হজে অংশ নিতে পারবেন। তবে সেটি কখন, কিভাবে এবং কোন প্রক্রিয়া হবে এই ধরনের কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যম বা কোনোভাবে প্রকাশ করা হয়নি। সৌদি সরকার বিষয়টি নিয়ে এক ধরনের স্টাডি করছেন বলে আমরা জেনেছি এবং সেই ক্ষেত্রে মুসল্লি যারা এই দেশে এসে পবিত্র হজে অংশ নেবেন তাদেরকে অবশ্যই স্বাস্থ্যগত সক্ষমতা থাকতে হবে। এর পাশাপাশি চলমান সময় করোনার যে সংক্রমণ সেটি থেকে মুক্ত থাকার জন্য যে 2টি ডোজ করে টিকা নিতে হয় সেই 2 ডোজ টিকার বিষয়ে উল্লেখ করা আছে। যাদের স্বাস্থ্যগত ইমিউন অর্থাৎ শারীরিক সক্ষমতা থাকবে তারাই কিন্তু হজে অংশ নিতে পারবেন। তবে সেটি কোন দেশ থেকে কত সংখ্যক মুসল্লি আসবেন এই ধরনের কোনো নির্দেশনা কিন্তু সেখানে আসেনি। তবে সেক্ষেত্রে বলা যায় খুব কঠোর স্বাস্থ্যবিধি মেনে অর্থাৎ প্রোটোকল অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক মুসল্লিরা কিন্তু আসবেন। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। এদিকে সার্ভার ডাউন থাকায় হোটেল বুকিং নিয়ে আজও ভোগান্তি পোহাতে হচ্ছে সৌদি আরবে যেতে ইচ্ছুক প্রবাসীদের। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে আছেন সহকর্মী সানবির রুপল এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী হাজেরা শিউলি। সরাসরি যোগ দেব তাদের সঙ্গে। প্রথমেই যাচ্ছি রুপলের কাছে। রুপল, জুবাইর, আজও কিন্তু সৌদি এয়ারলাইন্সের সামনে সৌদিগামী যাত্রীদের শত শত যাত্রীদের কিন্তু ভিড় রয়েছে এবং সকাল থেকে তারা এই ভিড় করেছেন অফিস খোলার আগে থেকেই। তবে গত কয়েকদিনের চেয়ে কিছুটা জটিলতা কমেছে, তবে এখনও জটিলতা নিরসন হয়নি। কিছুটা কমলেও এখনও কিন্তু সকাল থেকে প্রচণ্ড পরিমাণ ভিড় আছে এবং যারা একটি সমস্যা এখানে দেখা দিয়েছে সেটি হচ্ছে যেহেতু সৌদি এয়ারলাইন্সের কর্মীদের তাদের হোটেল বুকিং দিতে হচ্ছে এবং তাদেরকে সেই নগদ অর্থ এখান থেকে বুঝে নিতে হচ্ছে, যার কারণে এখানে কিন্তু সেই লাইন যেগুলো আছে, যে মানুষগুলো আছেন তারা কিন্তু বেশ ধীর গতিতে যাচ্ছে, অর্থাৎ খুব কম সংখ্যক লোকেই দ্রুত বের হয়ে আসতে পারছেন, যার ফলে তারা একটা অনিশ্চয়তা শঙ্কা নিয়েই আছেন। এবং আজকে যারা বলা হয়েছিল যে যাদের ফ্লাইট আছে তাদেরকে শুধুমাত্র আসতে এবং যাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে এরকম যাত্রীরা যারা আছেন তাদের আসতে। তো যদিও আমি দেখতে পেয়েছি যে এর বাইরেও কিছু যাত্রী তারা শঙ্কা নিয়ে আসলে ভিড় করেছেন, যারা এই আগে ফ্লাইট তারা বাতিল হয়েছে বা মিস হয়েছে সেরকম যাত্রী নন, বা আজকে যাদের ফ্লাইট আছে সেরকম যাত্রীও নন।
তবে সামনের দিনে তাদের আছে, যার ফলে হচ্ছে কি এখন তারা এসে বলতে চাচ্ছেন যে তাদেরকে আসলে খোঁজ খবরগুলো কিভাবে নেবেন, কিভাবে তারা পাবেন, সেই রকম একটি দ্বিধাদ্বন্দ্বে তারা আছেন। যদিও তারা সৌদি এয়ারলাইন্স তারা নিশ্চিত করেছে যে এখন ফ্লাইট শিডিউল খুব একটা নেই এবং ঝামেলাও খুব একটা নেই, এবং তারা চেষ্টা করছেন যে ধীরে ধীরে তাদের এই সমস্যাটা নিরসন করার জন্য। যদিও এর মধ্যে অনেকের কোভিড টেস্ট করার পরও ডেট শেষ হয়ে গেছে, আবার কারো আবার ফ্লাইট বলছেন যে একসময় যে জটিলতাটা ছিল সেটি হচ্ছে কি বিমানবন্দরে যাওয়ার পরে বলা হচ্ছিল যে এখানে আসতে, এবং এখান থেকে বলা হচ্ছিল বিমানবন্দরে যেতে, সেরকম একটি জটিলতাও কিন্তু গত কয়েকদিনে ছিল। এবং আজ আরেকটি বিষয়ে আমি অভিযোগ পেয়েছি, সেটি হচ্ছে এখানে যারা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন, দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, তারা কেউ কেউ এখানের কর্মকর্তা বা এখানের যে আনসার সদস্য আছেন তাদের মাধ্যমে উৎকোচ দাবি করে লাইন ছাড়াই ভেতরে ঢুকিয়ে তাদের দ্রুত কাজ নিষ্পন্ন করার কিন্তু দাবি করছেন, এবং সেরকম অভিযোগ কিন্তু এখানে আছে। তবে সবকিছু মিলে যারা এখান থেকে টিকিট পেয়েছেন বা তাদের প্রক্রিয়া শেষ করতে পারছেন তারা স্বস্তিতে ফিরে যাচ্ছেন, এবং আজকে রাত 12টা এবং 2টার সময় যে ফ্লাইট আছে সেই ফ্লাইটটি ধরার জন্য তারা তড়িঘড়ি করে এখান থেকে বিমানবন্দরে রওনা হয়েছেন। তো এখন পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের সামনে থেকে খবর ছিল এটুকুই। ফিরে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখানে আছেন হাজেরা শিউলি। ধন্যবাদ রূপল। যেটি আমরা বলছিলাম যে আসলে প্রতিদিনই কিন্তু সৌদি প্রবাসীদের হোটেল বুকিং সংক্রান্ত জটিলতার কারণে বিমানবন্দরে এসে দুর্ভোগ পোহাতে হচ্ছে, এবং এখানে সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে যে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ কিন্তু আগে থেকে যাত্রীদেরকে মুঠোফোনে বা টেলিফোনের মাধ্যমে কোনো তথ্য জানাচ্ছেন না যে তারা কোথায় হোটেল বুকিং করবেন, কত টাকা লাগবে এবং কীভাবে তারা বুকিং দেবেন। এখানে একটি নির্দিষ্ট অ্যাপসের সৌদিয়া হলিডেজ নামে একটি অ্যাপসের মাধ্যমে যাত্রীদেরকে নিজ উদ্যোগে হয় বুকিং করতে হয়, কিংবা এয়ারলাইন্সের মাধ্যমে বুকিং করার নিয়ম রয়েছে। কিন্তু যাত্রীদেরকে আগে থেকে তথ্য না জানানোর কারণে প্রতিদিনই তারা দেখা যাচ্ছে নির্ধারিত ফ্লাইটে 2-3 দিন ধরে তাদেরকে সোনারগাঁ হোটেলে এয়ারলাইন্সের কার্যালয়ে গিয়ে ঘোরাঘুরি করতে হচ্ছে, এবং সেখান থেকে শেষ মুহূর্তে এসে তাদেরকে জানানো হচ্ছে যে আপনারা যেদিন ফ্লাইট সেই দিন সকালে এয়ারপোর্টে যাবেন এবং সেখান থেকে বুকিং দেবেন। এবং আজকে নতুন যে সমস্যাটি দেখা দিয়েছে যে তাদের সিস্টেম বা সার্ভার ডাউন থাকার কারণে এখান থেকে সরাসরি হোটেল বুকিং করা যাচ্ছে না। তাই তারা এখানে যদিও অবশ্যই এখন তারা চেষ্টা করছেন যে এখান থেকে স্ক্যান করে যাত্রীদের টিকিটটি সৌদি এয়ারলাইন্সের সোনারগাঁ হোটেলের কার্যালয়ে পাঠাচ্ছেন, এবং সেখান থেকেই তারা বুকিং করে আবার এখানে পাঠাচ্ছেন। তো এই যে বিষয়টি এটি কিন্তু প্রতিনিয়ত এবং প্রতিদিনে কিন্তু যাত্রীদের এক ধরনের অনিশ্চয়তা এবং উৎকণ্ঠার মধ্যে দিয়ে তারা পার করছেন, এবং যাত্রার আগ মুহূর্ত পর্যন্ত তারা আসলে নিশ্চিত হতে পারছেন না তারা যেতে পারবেন কিনা, এবং যাদের ভিসার মেয়াদ শেষের পথে এবং যাদের হাতে 1-2 দিন সময় আছে তারাই বেশি উৎকণ্ঠায় আছেন। কারণ এখানে যেমন করোনা টেস্ট সার্টিফিকেট লাগছে, তাদের হেলথ ইন্স্যুরেন্স করা লাগছে এবং হোটেল বুকিং করা লাগছে। তো একটির সাথে আরেকটি বিষয় জড়িত হওয়ার কারণে কিন্তু তাদের দুর্ভোগের মাত্রাও বেশি, এবং দেখা যাচ্ছে যে একটি কাজের জন্য তাদেরকে 7 থেকে 8 বার সৌদি এয়ারলাইন্সের কার্যালয় এবং বিমানবন্দরে ছোটাছুটি করতে হচ্ছে, এবং এখানে তাদের অর্থ ব্যয় যেমন হচ্ছে তেমনি ভোগান্তির মাত্রাও কিন্তু তাদের অনেক বেশি। এবং যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের কিন্তু আসলে এখানে হোটেলে থেকে ব্যয় নির্ভর করতে হচ্ছে, এবং প্রবাসী যারা দেশে এসেছেন ছুটিতে তাদের কিন্তু অধিকাংশই আসলে হাতে কোনো অর্থ নেই, এবং তারা ধার দেনা করে কিন্তু টিকিটের টাকা এবং হোটেল বুকিংয়ের টাকা জোগাড় করছেন। এই ছিল আমার কাছে এখনকার মতো বিমানবন্দর থেকে সবশেষ। জুবাইর। সৌদি আরবে যেতে ইচ্ছুক প্রবাসীদের নানা জটিলতার খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। তিনি ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এর আগে কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স কার্যালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সানবীর রূপল। একে তো গ্রীষ্মের শুরুতে নগর জুড়ে চলছে পানির হাহাকার, সেই সঙ্গে লবণাক্ত পানি ব্যবহার নিয়ে চরম বিপাকে খুলনা নগরীর গ্রাহকরা। খুলনা ওয়াসা বলছে মধুমতি নদীর পানিতে লবণাক্ততার মাত্রা বেড়ে যাওয়ায় এই অবস্থা। যদিও নগরবাসী বলছেন ঢাকঢোল পিটিয়ে ওয়াসার শত শত কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প এখন প্রশ্নবিদ্ধ। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। 2018 সালে খুলনা ওয়াসা পাইপলাইনের মাধ্যমে নগরবাসীকে পানি সরবরাহ নতুনভাবে শুরু করে, কিন্তু 3 বছর যেতে না যেতেই বিধিবাম ওয়াসার সরবরাহকৃত পানিতে এখন মাত্রাতিরিক্ত লবণাক্ততা দেখা দিয়েছে। ফলে চর্মরোগ এবং চুল পড়ে যাওয়া সহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছে নগরবাসী। এছাড়া সেবা না দিয়েই নিজেদের ইচ্ছামতো বিলের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগও ওয়াসার বিরুদ্ধে।
বর্তমানে বাগেরহাটের মোল্লাহাটের মধুমতি নদী থেকে সংগ্রহের পর পরিশোধন করে প্রতিদিন নগরীতে 3.5 কোটি লিটার পানি সরবরাহ করছে খুলনা ওয়াসা। এছাড়া ভূগর্ভের 48টি পাম্পের মাধ্যমে 2.5 কোটি লিটার পানি সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। পানির বিল নিয়মিত ঠিকই সবাইকে দিয়ে যেতে হচ্ছে, কিন্তু পানিতে দুর্গন্ধ এবং এক কথায় সেটা ব্যবহারের অনুপযোগী। বাসায় যে ওয়াশার লাইনে যে পানিটা আসে ওইটা আসলে খাওয়ার উপযোগী না। গোসল করলে ওটা গায়ে চুল পড়ে যাচ্ছে, না পারে আমাদের সাবমার্সার বসানো হয়েছে। লবণাক্ততা আরও বাড়লে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা নাগরিক নেতার। আমরা বিশুদ্ধ পানি চাই, কিন্তু যে পানিটি দেওয়া হচ্ছে এতে খুব বেশি হলে ডোমেস্টিক ইউজ ছাড়া কিন্তু কোনো ইউজ করা সম্ভব নয়। তবে ওয়াসা বলছে 2008 সালের প্রকল্পটির প্রাক সম্ভাব্যতা জরিপে শুষ্ক মৌসুমে মধুমতির পানিতে লবণাক্ততা ছিল না, তবে এখন লবণাক্ততার মাত্রা অস্বাভাবিক বেড়েছে। যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করে ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নিলে যাতে আগামীতে এই ধরনের সমস্যাটা একেবারে ন্যূনতম পর্যায়ে রাখা যায় সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। 2,500 কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহের প্রকল্প বাস্তবায়ন করে খুলনা ওয়াসা। নগরীতে ওয়াসার গ্রাহক রয়েছে প্রায় 38,000। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ভারতীয় ট্রাক চালকরা করোনা নেগেটিভ সনদ দেখাতে না পারায় হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি রফতানি। এ বিষয়ে আরও তথ্য জানাতে হিলি 0 পয়েন্ট এলাকায় আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। ধন্যবাদ জুবায়ের। হিলি স্থলবন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনেই মূলত আমদানি এবং রপ্তানি দুটো কিন্তু এখানে চলমান ছিল। তো নতুনভাবে যে একটা সংখ্যা দেখা দিয়েছে যে গতকালকে পাসপোর্ট যাত্রীরা কিন্তু এখানে যারা ভারত থেকে করোনা নেগেটিভ নিয়ে আসার পরেই মূলত তাদেরকে করোনা পজিটিভ ধরা পড়তেছে। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে হিলি স্থলবন্দরে যে ভারত থেকে যে পণ্যবাহী ট্রাকগুলি যে বন্দরে প্রবেশ করছে, ট্রাক ড্রাইভার বা হেল্পার তাদের কিন্তু কোনো রকম স্বাস্থ্য পরীক্ষা বা সনদ তারা কিন্তু নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে না। তো স্থানীয়ভাবে ব্যবসায়ীদের সঙ্গে পৌর মেয়র যারা আছেন তাদের সাথে কিন্তু কয়েক দফায় তারা কিন্তু মিটিং করেছিল। বিশেষ করে তাদের একটা পক্ষ থেকে দাবি ছিল যে জনবসতি এলাকায় এখানে যেন ভারতীয় ট্রাক ড্রাইভারদের জন্য স্বাস্থ্য পরীক্ষা আওতা আনা হয়। তো আসলে আপনি দেখতে পাচ্ছেন যে তারা তাদেরকে বারবার বলার পরেও কিন্তু এখানে কোনো স্বাস্থ্য পরীক্ষা কিন্তু তারা সনদ দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করছে না। তার মধ্যে নতুনভাবে দেখা দিয়েছে করোনা নেগেটিভ নিয়ে আসার পরে কিন্তু পজিটিভের মতো ঘটনা ঘটেছে। তো এখানে যে তারা বন্ধ করে দিয়েছে পৌর মেয়র, আমি পৌর মেয়রের সাথে কথা বলবো যে আপনি এখানে যে আমদানি রপ্তানি বন্ধ করেছেন আসলে কি বিষয়টা কি, কাদের স্বার্থে করেছেন, যদি একটু বিস্তারিত আপনি বলতেন। দীর্ঘদিন থেকে আমরা এখানে বলছি যে যত ধরনের যারাই আসুক ভারতে যারা আটকা পড়া তাদেরও এবং যারা গাড়িতে এসেছে ট্রাক ড্রাইভার হেল্পার তাদেরকে যেন এখানে অ্যান্টিজেন টেস্ট করে আমাদের নিশ্চিত করে যে এই জায়গাটাতে তাদের করোনা বা ব্ল্যাক ফাঙ্গাস বা এই ধরনের কোনো তাদের নেই। এই বিষয়টি আমাদেরকে আশ্বস্তও করেছিলেন, কিন্তু অদ্যবধি পর্যন্ত এটির কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। গতকালকে একজন 72 ঘন্টা আগে নেগেটিভ রোগী এখানে এসে পজিটিভ হয়ে গেছে। তো আমরা সেজন্য শঙ্কিত, আমাদের এলাকার স্বার্থে চিন্তা করে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে এখানে সমস্ত সুবিধা দিয়ে আমাদের এখানে ভারত থেকে আমদানি করা হবে, কিন্তু কারা এর ভেতর থেকে এই কাজগুলো করছে না এ বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এখানে সকলের টেস্ট করে আমাদের এলাকার সুরক্ষার কথা চিন্তা করে যাতে এটি করা হয়। ধন্যবাদ। ফয়সাল, আসলে আপনি তো শুনতে পাচ্ছিলেন যে এখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে, তারা তাদের এলাকার স্বার্থ চিন্তা বিবেচনা করে তারা কিন্তু বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। পৌর মেয়র আর একটা কথা বলেছে, যতক্ষণ পর্যন্ত তারা প্রয়োজন বোধে যে করোনা যে টেস্টের যে কিট প্রয়োজন পৌরসভাতে ব্যবস্থা নেওয়া হবে, তারা খরচ ব্যয় করবে, তারপরেও যেন করোনা টেস্ট করা হয়। তো ফয়সাল, হিলি স্থলবন্দর থেকে আমার কাছে ছিল আমদানি রপ্তানি বন্ধের সর্বশেষ খবর। ফয়সাল। করোনা সনদ জটিলতায় বন্ধ রয়েছে হিল স্থলবন্দর দিয়ে ভারতীয় ট্রাক প্রবেশ, সে খবর জানাতে সেখান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হয়েছে, তবে এটি এখনও এই এলাকায় অবস্থান করছে। বৈরী আবহাওয়ার কারণে এরই মধ্যে সাগর উত্তাল হতে শুরু করেছে। গভীর সমুদ্র থেকে মাছ ধরার ট্রলারগুলো নিয়ে উপকূলে আশ্রয় নিয়েছেন জেলেরা। দেশের উপকূলীয় অঞ্চলগুলোতেও প্রস্তুত রাখা হয়েছে সব আশ্রয়কেন্দ্র। সকাল থেকে লঘুচাপের কারণে উত্তাল রয়েছে সাগর, প্রচণ্ড ঢেউ আছড়ে পড়ছে তীরে। পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এরই মধ্যে মাছ ধরার ট্রলারগুলো নিয়ে কূলে আশ্রয় নিয়েছেন জেলেরা। অন্যদিকে দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি শেষ করেছে উপকূলীয় অঞ্চলের স্থানীয় প্রশাসন। বাগেরহাট জেলা প্রশাসন জানায়, স্থানীয় স্বাস্থ্য বিভাগ, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা সতর্ক অবস্থায় রয়েছে।
ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে ভোলায় প্রস্তুত রাখা হয়েছে 709টি আশ্রয়কেন্দ্র। নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই নাটোরের বাজারে উঠেছে বোম্বাই জাতের লিচু। অনাবৃষ্টির কারণে গাছ থেকে ঝরে পড়া ছাড়াও ফেটে যাওয়ায় বাজারে এই লিচু নিয়ে আসতে বাধ্য হচ্ছেন বলে দাবি করেছেন বাগান মালিকরা। তবে কৃষি বিভাগ বলছে বেশি দাম পাওয়ার লোভেই বাজারে এই লিচু সরবরাহ করা হচ্ছে। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবিতে। নাটোরে 30 মে থেকে বোম্বাই জাতের লিচু বাজারজাতের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। অথচ তার আগেই বাজারে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে এ লিচু। বাগান মালিকদের দাবি, অনাবৃষ্টির পাশাপাশি প্রখর রোদে নষ্ট হয়ে যাচ্ছে বোম্বাই জাতের লিচু। কদিন ধরে গাছ থেকে ঝরে পড়ার পাশাপাশি ফেটে যাচ্ছে এ লিচু। তাই তারা বাধ্য হচ্ছেন বাজারে সরবরাহ করতে। সম্পূর্ণ পরিপক্ক না হলেও পাইকারি বাজারে এ জাতের প্রতি পিস লিচু 2 টাকা 50 পয়সা থেকে 2 টাকা 60 পয়সা বিক্রি হচ্ছে। খরার কারণে লিচুতে পটস পড়ে গেছে, যার কারণে আমি গাছের ধরে রাখতে পারছি না, পরিপক্ত হতে পারছে না, আগেই পুড়ে যাচ্ছে, ফাটি যাচ্ছে, ওই বাধ্য মাল আড়তলি আসা লাগিচ্ছে। দিন 3 ধরে বোম্বাই জাতের লিচু বাজারজাত হলেও এবার অন্যান্য বছরের মতো গুণগত মান নেই বলে জানালেন আড়তদাররা। অতিরিক্ত খরার জন্য লিচু ঝরে যাচ্ছে, আরো কিছুদিন রাখতে পারলে লিচুটা ভালো দাম পাওয়া যেত। অন্য বছরের থেকে এই বছর লিচুর মান সংখ্যা খুবই খারাপ। তবে কৃষি বিভাগের দাবি, 7টি উপজেলায় লিচু ঝরে পড়া রোধে কাজ করছেন তারা। কেবল বেশি দামের লোভেই বাগান মালিকরা নির্ধারিত সময়ের আগে বাজারে এ লিচু সরবরাহ করছেন। পরামর্শ কিন্তু আসলে কৃষি বিভাগের চলমান আছে। যে সমস্ত কৃষকরা যে বিষয়টা বলছেন, এটি আমার যেটি মনে হয় তাদের আগাম হারভেস্ট করে বাজারজাত করার কৌশলের কারণে তারা এই কথাটি বলছে। চলতি বছর নাটোর জেলায় 8,815 মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। আর 10 মে থেকে নাটোরে বাজারজাত হচ্ছে অন্যান্য জাতের লিচু। সময় সংবাদ, নাটোর। কিশোরগঞ্জে বিস্তীর্ণ জমিতে পাট গাছ হঠাৎ করে হলুদ হয়ে মরে যাচ্ছে। কৃষকের অভিযোগ, ভারতীয় বীজের কেনাফ জাতের এসব পাট গাছ অজানা রোগে শুকিয়ে গেলেও সহায়তা নিয়ে এগিয়ে আসেনি কৃষি বিভাগ। আর অজানা ভাইরাসের আক্রমণ বলে ধারণা করলেও প্রতিকার জানে না পাট গবেষণা ইনস্টিটিউটও। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ধার দেনা করে 1 একর জমিতে পাটের আবাদ করেছেন কিশোরগঞ্জ সদরের বৌলাই গ্রামের প্রান্তিক কৃষক অলি মাহমুদ। চোখের সামনে হলুদ হয়ে মরে যাচ্ছে সতেজ পাট গাছ, কিন্তু কিছুই করতে পারছেন না। শুধুই বিবর্ণ হয়ে পড়া গাছের পাতায় উদাস দৃষ্টি তার। এই ফসলটা করিয়া আমরা সব বনস হয়ে গেছে। আমরা 1 একর জমি আমার নষ্ট, আমার খোঁজ খবর কেউ নেয় না। অলি মাহমুদের মতো চোখের সামনে বিস্তীর্ণ জমির ফসল বিবর্ণ হয়ে যাওয়ায় জেলার হাজার হাজার কৃষকের স্বপ্নও বিবর্ণ হয়ে গেছে। অজানা রোগে পাটের গাছ হলুদ হয়ে শুকিয়ে যাওয়ায় তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কৃষি বিভাগের কেউ আসেনি তাদের স্বপ্ন বাঁচাতে। 3 কাঠা জমি করছি, এখন আমরা ভালো ফসলের জন্য আশা করছি। এখন আমাদের ফসল তো দূর কথা, আমাদের মাথায় হাত। কৃষি অফিস কোনো কর্মকর্তা একটু জানিল না যে ভাই জমিটা কি করতে হবে, কি দিতে হবে, কিছু বললো না। স্থানীয় পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরাও এই রোগের কারণ জানেন না। তাদের ধারণা, অজানা ভাইরাসের আক্রমণে এমনটি হয়েছে। কি কারণে হলুদ হয়ে যাচ্ছে যে ওই ভাইরাসটা এখনো আমরা শনাক্ত করতে পারিনি। তবে আমরা ব্যাপকভাবে গবেষণা করে যাচ্ছি যে কি ধরনের ভাইরাসের কারণে এই পাতা হলদে হয়ে যাচ্ছে সেটা বের করার জন্য। এবার জেলার 16,780 হেক্টর জমিতে আবাদ হওয়া পাটের মধ্যে 7,180 হেক্টরই ভারতীয় কেনাফ জাতের। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ভারত ফেরত যাত্রীদের মাধ্যমে করোনা সংক্রমণ রোধে তৃতীয় ধাপে আবারও শুরু হয়েছে স্থলপথে 8 দিনের ভ্রমণে নিষেধাজ্ঞা। বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আজিজ, ধন্যবাদ ফয়সাল আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভবনের সামনে। আপনি জানেন যে গত বছরের মার্চ মাসে প্রথম এই করোনা ভাইরাসটির যে সংক্রমণ, সেটি সংক্রমণ শুরু হয় দেশে। এরপরে কিন্তু সারা বছর ধরে যে আক্রান্ত এবং মৃত্যুর মধ্য দিয়ে তার কিন্তু যে প্রভাব, সে প্রভাব বিস্তার করে
আমরা অনেকে ভেবেছিলাম যে নতুন বছরে অর্থাৎ 2021 সালে হয়তো এই যে করোনার যে প্রাদুর্ভাব সেটি কিন্তু আর থাকবে না, কিন্তু আমরা বাস্তবে দেখতে পেয়েছি যে এখনও পর্যন্ত কিন্তু সেই করোনার যে প্রাদুর্ভাব সেটি কিন্তু রয়ে গেছে। আমি যদি প্রতিবেশী দেশ ভারতের কথা বলি, ভারতে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আক্রান্তের সংখ্যা কমলেও কিন্তু যে মৃত্যুর সংখ্যা সেটি কিন্তু বেড়েই চলেছে। অর্থাৎ প্রথমে দিল্লিতে ভয়াবহ অবস্থা থাকলেও আমরা সম্প্রতি লক্ষ্য করেছি যে পশ্চিমবঙ্গে কিন্তু করোনার আক্রান্তে মৃত্যুর হার বেড়েছে। আপনি জানেন যে প্রথমে কিন্তু এই যে কোভিড-19 সংক্রমণ শুরু হয়, এরপরে কিন্তু যে ভারতের ভ্যারিয়েন্ট সেই নতুন ভ্যারিয়েন্ট সেই ভ্যারিয়েন্টের সংক্রমণ শুরু হয় এবং সর্বশেষ যে ব্ল্যাক ফ্যাঙ্গাস এবং হোয়াইট ফ্যাঙ্গাস যে সাদা ছত্রাক, এই ছত্রাকের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু ছড়িয়ে পড়ায় কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু সতর্কতা হিসাবে ইতিমধ্যে তার যে ভ্রমণ নিষেধাজ্ঞা সেটি কিন্তু সচল রেখেছে। অর্থাৎ নতুন করে আবার আজ থেকে 8 দিনের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 31 মে পর্যন্ত নতুন করে কোনো পাসপোর্ট যাত্রী কিন্তু দু দেশের মধ্যে যাতায়াত করার সুযোগ থাকছে না। আমরা কথা বলেছি ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাকে বলেছেন যে 8 তারিখ থেকে কিন্তু নতুন করে কোনো পাসপোর্ট যাত্রী যাতায়াত করতে পারবে না 31 তারিখ পর্যন্ত। তবে যাদের দূতাবাসের ছাড়পত্র থাকবে সেই সমস্ত যাত্রীদের কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রবেশের সুযোগ থাকবে। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে, বন্দর কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে এই ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যেও কিন্তু সরকার বিশেষ ব্যবস্থায় বেনাপোল স্থল বন্দরের কার্যক্রম সচল রেখেছেন এবং প্রতিদিন আমদানি এবং রপ্তানি বাণিজ্য হচ্ছে। তবে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের সংখ্যা কিন্তু তুলনামূলক স্বাভাবিকের চেয়ে কম। আপনাকে যদি বলি, গতকাল সর্বশেষ ভারত থেকে আমদানি হয়েছে 385 ট্রাক, রপ্তানি হয়েছে 18 ট্রাক এবং গতকাল ভারত থেকে যাত্রী ফিরেছে হচ্ছে 102 জন পাসপোর্ট যাত্রী। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বর্তমান ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত এবং আমদানি রপ্তানি বাণিজ্যের সর্বশেষ খবর। ফয়সাল। স্থলপথে ভারত বাংলাদেশ যাতায়াত বন্ধের খবর জানাতে বেনাপোল বন্দর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আজিজুল হক। ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ সহ নানা অফার নিয়ে শুরু হলো ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 11। এই ক্যাম্পেইনে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যানের ক্রেতাদের নানা সুবিধা দিচ্ছে ওয়ালটন, যার মধ্যে আছে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ, বিনামূল্যে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ও কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার সুবিধা। এর উপলক্ষে শনিবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফোটন বেস্ট কাস্টমার কেয়ার পুরস্কারের স্বীকৃতি পেল এসিআই মোটরস লিমিটেড। পুরস্কার দিতে রাজধানীতে এসিআই মোটরসের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসিআই লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান এসিআই মোটরস ফোটন ব্র্যান্ড নিয়ে 2019 সালে বাণিজ্যিক যানবাহনের ব্যবসা শুরু করে। করোনার সংক্রমণ রোধে কুয়েতে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ায় রেস্টুরেন্ট ও ক্যাফেতে বসে খাওয়ার অনুমোদন দিয়েছে দেশটির সরকার। সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। সারা বিশ্বের মতো কুয়েতেও করোনার প্রাদুর্ভাব ঠেকাতে এতদিন নানা ধরনের বিধিনিষেধের পাশাপাশি দেশটিতে বলবৎ ছিল বিভিন্ন মেয়াদী কারফিউ ও লকডাউন। এরই অংশ হিসেবে দীর্ঘদিন ধরে রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোতে বসে খাওয়ার পরিবর্তে অনুমতি ছিল কেবল পার্সেলের। তবে সম্প্রতি করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় রোববার থেকে রেস্টুরেন্টগুলোতে ডাইনিংয়ের অনুমতি দিয়েছে কুয়েত সরকার। এখন থেকে রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোতে ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত বসে খাওয়ার সুযোগ পাবেন দেশটিতে বসবাসরত স্থানীয় ও প্রবাসীরা। সরকারের এমন সিদ্ধান্তে বেশ খুশি রেস্টুরেন্ট মালিক সহ প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘদিন হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকার পর আমরা নতুন করে টেবিলে বসে খাওয়ার অনুমতি দিয়েছে ওই সরকার, এই জন্য দীর্ঘদিন ধরেই প্রবাসী ব্যবসায়ীরা নানা বিধিনিষেধের কারণে বেচাকেনায় লোকসান গুনে আসছিলেন। এমনকি দোকান ভাড়া ও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধেও হিমশিম খেতে হচ্ছিল তাদেরকে। তবে সরকারের এমন সময়োপযোগী সিদ্ধান্তে এবার ক্ষতি পুষিয়ে নেয়ার স্বপ্ন দেখছেন ব্যবসায়ীরা। আমরা এই সিদ্ধান্তে কুয়েত সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রবাসে যারা আছে তারা যেন স্বাস্থ্যবিধি মেনে কুয়েতের হোটেলগুলোতে প্রবেশ করে এবং স্বাস্থ্যবিধি মানার সর্বোচ্চ চেষ্টা করা। কুয়েতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 3 লাখ আর মারা গেছেন 1700-র বেশি। সময় সংবাদ, কুয়েত।
25 মে থেকে কাতার প্রবেশে উপসাগরীয় ও অন্যান্য দেশের নাগরিকদের ফুল ডোজ করোনা ভ্যাকসিন দেয়া থাকলে লাগবে না হোটেল কোয়ারেন্টাইন। তবে এ সুযোগ পাচ্ছে না বাংলাদেশিরা। ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে বাংলাদেশ সহ 6 দেশের নাগরিকদের কাতারে প্রবেশ করলে 10 থেকে 14 দিন পর্যন্ত থাকতে হবে হোটেল কোয়ারেন্টাইনে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতার প্রবেশে গালফ ও অন্যান্য দেশের নাগরিকদের ফুল ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া থাকলে লাগবে না হোটেল কোয়ারেন্টাইন। তবে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল সহ কাতার সরকারের লাল তালিকাভুক্ত থাকা দেশ থেকে ফুল ডোজ ভ্যাকসিন দিয়ে আসলে বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে 7 দিন। তবে ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইন সহ 6 দেশের নাগরিকদের কাতারে প্রবেশ করলে 10 থেকে 14 দিন পর্যন্ত থাকতে হবে হোটেল কোয়ারেন্টাইনে, তাও আবার নিজ খরচে। বিশ্বের বিভিন্ন দেশের মতো ফুল ডোজ করোনা ভ্যাকসিন নেওয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য হোটেল কোয়ারেন্টাইন উঠিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যারা ভ্যাকসিন দিয়ে আসছে বাংলাদেশ থেকে, তাদের হোটেল কোয়ারেন্টাইনটা যদি উঠিয়ে নিত তাহলে আমাদের জন্য, আমরা যারা কাতার প্রবাসী আছি তাদের জন্য অনেক সুবিধা হইত। 6 দেশের যদি বাংলাদেশিরা যারা আছি তাদের যদি যারা ভ্যাকসিন দিয়েছে তাদের যদি কোয়ারেন্টাইনটা উঠাই নিত তাহলে আমাদের জন্য খুব উপকার হইতো। তো এটা আমি কাতার সরকারের প্রতি আহ্বান জানাইতেছি। ভ্যাকসিনেশন কার্যক্রম অব্যাহত থাকায় কাতারের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিদিনই কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে 23 লাখের বেশি ডোজ ভ্যাকসিন মানুষের দেহে প্রয়োগ করা হয়েছে। আনোয়ার হোসেন মামুন, সময় সংবাদ, কাতার। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 1.5 মাসের বেশি বন্ধ থাকার পর লঞ্চ, ট্রেন ও দূরপাল্লার বাস চালু। ট্রেনে স্বাস্থ্যবিধি মানা হলেও বাসে নেই তোয়াক্কা। দীর্ঘদিন পর খোলায় জমজমাট রেস্তোরাঁ। অবশেষে হজের বিষয়ে সিদ্ধান্ত জানালো সৌদি আরব। স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে পারবেন 60,000 মুসল্লি। 2 ডোজ টিকা নিলে যেতে পারবেন বিদেশিরাও। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।